দক্ষিণ ককেশাসের পাহাড় ঘেরা ছোট্ট দেশ আর্মেনিয়াকে ঘিরে এখন শুরু হয়েছে এক নীরব ভূ-রাজনৈতিক যুদ্ধ। বাইরে থেকে দেখলে এটি হয়তো একটি আঞ্চলিক সংঘাত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই সংঘর্ষের পেছনে লুকিয়ে আছে ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, রাশিয়া এবং চীনের মতো শক্তিগুলোর দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব। কাশ্মীর থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত ককেশাস অঞ্চল আজ ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বিতার নতুন যুদ্ধমঞ্চে পরিণত হচ্ছে। আর এই মঞ্চে ভারত এখন সরাসরি অস্ত্র, যুদ্ধবিমান এবং সামরিক প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান তুরস্ক জোটের বিরুদ্ধে নতুন কৌশলগত খেলা শুরু করেছে। দক্ষিণ ককেশাসের এই সংঘাতের কেন্দ্রবিন্দু হচ্ছে নাগোর্নো কারাবাখ অঞ্চল। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও বহু বছর ধরে অঞ্চলটি আর্মেনীয় নিয়ন্ত্রণে ছিল। সোভিয়েত যুগ থেকে এই অঞ্চল নিয়ে দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে, কিন্তু ২০২০ সালে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। মাত্র ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়া ভয়াবহভাবে পরাজিত হয়। বহু গুরুত্বপূর্ণ এলাকা হারায়, শত শত সামরিক যান ধ্বংস হয়, এমনকি তাদের পুরনো সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। এ যুদ্ধে তুরস্ক শুধু রাজনৈতিক সমর্থন দেয়নি, বরং সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং কৌশলগত সহায়তাও দিয়েছে। পাকিস্তানও প্রকাশ্যে আজারবাইজানের পাশে দাঁড়ায়। ইসলামাবাদ এখনও আর্মেনিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। তুরস্ক ও পাকিস্তান নিজেদের সম্পর্ককে দুই রাষ্ট্র এক জাতি নীতিতে তুলে ধরে এবং এই দুই দেশই কাশ্মীর প্রশ্নে প্রায় সবসময় একে অপরকে সমর্থন করে এসেছে। ফলে আর্মেনিয়া খুব দ্রুত বুঝতে পারে এটি শুধু আজারবাইজানের সঙ্গে সীমান্ত যুদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে বড় এক সামরিক ও ভূ-রাজনৈতিক জোট। আর ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপটে প্রবেশ করে ভারত। দীর্ঘ সময় ধরে ভারত বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত এক দশকে দিল্লি নিজেদের প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী করার চেষ্টা শুরু করে। মেক ইন ইন্ডিয়া নীতির আওতায় ভারতীয় অস্ত্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করানোর পরিকল্পনা নেওয়া হয়, আর আর্মেনিয়া হয়ে ওঠে সেই কৌশলের সবচেয়ে বড় পরীক্ষাগার। ভারত খুব ভালো করে জানত তুরস্ক ও পাকিস্তান আজারবাইজানের পাশে দাঁড়িয়ে মূলত নিজেদের আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইছে। বিশেষ করে পাকিস্তান এই সংঘাতকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছিল। কারণ কাশ্মীর ইস্যুতে যেভাবে ভারতকে আন্তর্জাতিক চাপে ফেলতে চায় ইসলামাবাদ, একইভাবে আর্মেনিয়ার বিপক্ষে আজারবাইজানকে সমর্থন করে তারা মুসলিম বিশ্বের মধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছিল। কিন্তু ভারত পাল্টা কৌশল নেয়। দিল্লি বুঝতে পারে আর্মেনিয়াকে সামরিকভাবে শক্তিশালী করা গেলে পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান অক্ষের বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করা সম্ভব হবে। আর সেখান থেকে শুরু হয় অস্ত্র সরবরাহের নতুন অধ্যায়। ২০২২ সাল থেকে ভারত আর্মেনিয়াকে পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, ৭টি কাউন্টার ব্যাটারি রাডার, এটিএজি হাউটজার, আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং স্বচালিত আর্টিলারি সরবরাহ শুরু করে। শুধু তাই নয়, ২০২৬ সালেও নতুন অস্ত্র চালান পাঠানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই অস্ত্রগুলো শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কাউন্টার ব্যাটারি রাডার আর্মেনিয়ার জন্য বড় পরিবর্তন আনতে পারে। কারণ ২০২০ সালের যুদ্ধে আর্মেনিয়ার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের দুর্বল আকাশ প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় চমক আসে যুদ্ধবিমান ইস্যুতে। ২০২৪ সালে আজারবাইজান পাকিস্তানের সঙ্গে জেফ-17 ব্লক 3 যুদ্ধবিমান কেনার বিশাল চুক্তি করে। প্রথমে ১৬টি বিমানের জন্য $১.৬ বিলিয়ন চুক্তি হলেও পরে তা বাড়িয়ে ৪০টি বিমানে উন্নীত করা হয়। প্রায় $৪.৬ বিলিয়ন এই চুক্তি পাকিস্তানের প্রতিরক্ষা ইতিহাসের অন্যতম বড় রপ্তানির সাফল্য হিসেবে দেখা হচ্ছে। জেফ-17 ব্লক 3 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এতে রয়েছে AES রাডার, আধুনিক অ্যাভিওনিক্স, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার BVR ক্ষেপণাস্ত্র। অর্থাৎ আকাশ যুদ্ধে এটি আর্মেনিয়ার পুরো রুশ প্ল্যাটফর্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর্মেনিয়ার হাতে তখন মাত্র 4টি সুখোই 30 যুদ্ধবিমান ছিল, কিন্তু রাশিয়ার সমর্থন কমে যাওয়ায় এই বিমানগুলোর অপারেশনাল সক্ষমতাও সীমিত হয়ে পড়ে। ফলে আকাশ যুদ্ধে বিশাল ব্যবধান তৈরি হয়, আর সেই ব্যবধান কমাতেই আর্মেনিয়া ভারতের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে।
বর্তমানে আর্মেনিয়া ভারতের কাছ থেকে সর্বোচ্চ 12টি সুখোই 30 MKI যুদ্ধবিমান কেনার বিশাল চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে এটি হবে ভারতের ইতিহাসে প্রথম নতুন প্রজন্মের যুদ্ধবিমান রপ্তানি। এই সুখোই 30 MKI বিমানগুলো আর্মেনিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে, কারণ এতে থাকবে উন্নত রাডার, আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতা। F-17 ব্লক 3 এর মোকাবেলায় আকাশে একটি নতুন ভারসাম্য তৈরি করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভারতের জন্য এই চুক্তির গুরুত্ব বিশাল, কারণ দিল্লি শুধু অস্ত্র বিক্রি করছে না, বরং নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। এতদিন ভারতকে বড় অস্ত্র আমদানিকারক হিসেবে দেখা হলেও এখন তারা রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হওয়ার চেষ্টা করছে। আর্মেনিয়া সেই কৌশলের প্রথম বড় উদাহরণ, আর এখানেই পাকিস্তানের উদ্বেগ শুরু হয়েছে। কারণ ইসলামাবাদ বুঝতে পারছে ভারত শুধু কাশ্মীর ফ্রন্টে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও পাল্টা কৌশল নিতে শুরু করেছে। পাকিস্তান যেমন আজারবাইজানকে সমর্থন করে আর্মেনিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারতও তেমনি আর্মেনিয়াকে সামরিকভাবে শক্তিশালী করে নতুন চাপ সৃষ্টি করছে। তুরস্ক বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ আঙ্কারা দীর্ঘদিন ধরে ককেশাস অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। আজারবাইজানের সঙ্গে তাদের সম্পর্ক ভাষা, সংস্কৃতি এবং সামরিক জোটের ভিত্তিতে অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে আর্মেনিয়াকে ভারতীয় অস্ত্র দিয়ে শক্তিশালী করা মানে তুরস্কের আঞ্চলিক পরিকল্পনার বিরুদ্ধেও একটি বার্তা। তবে বাস্তবতা হলো, শুধু আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে তুরস্ক ও পাকিস্তানকে কৌশলগতভাবে শিক্ষা দেওয়া ভারতের জন্য সহজ হবে না। কারণ ককেশাস অঞ্চলে তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান জোটের সম্পর্ক কেবল সামরিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভাষা, জ্বালানি, ধর্মীয় পরিচয়, ভূ রাজনৈতিক স্বার্থ এবং দীর্ঘমেয়াদী সামরিক সমন্বয়ের উপর দাঁড়িয়ে আছে। আজারবাইজানের বিপুল জ্বালানি সম্পদ, তুরস্কের উন্নত ড্রোন ও প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, এই 3 শক্তি একসঙ্গে একটি কার্যকর আঞ্চলিক ব্লকে পরিণত হয়েছে। অন্যদিকে আর্মেনিয়া ভৌগোলিকভাবে স্থলবিশিষ্ট, অর্থনৈতিকভাবে সীমিত এবং জনসংখ্যার দিক থেকেও ছোট রাষ্ট্র। ভারত 1000 কিলোমিটার দূর থেকে অস্ত্র দিলেও যুদ্ধক্ষেত্রে দ্রুত লজিস্টিক সহায়তা, সরাসরি সামরিক উপস্থিতি বা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ছাতা দেওয়া ভারতের পক্ষে অত্যন্ত কঠিন। সবচেয়ে বড় বিষয় হল, তুরস্ক ও পাকিস্তানের জন্য এই জোট আদর্শিক ও কৌশলগত অগ্রাধিকারের অংশ, কিন্তু ভারতের জন্য আর্মেনিয়া এখনও মূলত একটি ভূ রাজনৈতিক প্রক্সি ব্যালেন্স। ফলে ভারত আর্মেনিয়াকে সামরিকভাবে কিছুটা শক্তিশালী করতে পারলেও পুরো অঞ্চলে তুরস্ক পাকিস্তান অক্ষের প্রভাবে ভেঙে দেওয়ার মতো অবস্থানে এখনও পৌঁছাতে পারেনি। এই পুরো ভূরাজনৈতিক সমীকরণ এখন আরও বড় বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। ককেশাস অঞ্চল হয়তো কাশ্মীর থেকে অনেক দূরে, কিন্তু বাস্তবে এই দুই অঞ্চল এখন একই বৃহৎ ভূ রাজনৈতিক দাবার অংশ হয়ে উঠছে। আর সেই দাবার বোর্ডে ভারত, পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজান এখন নতুন এক দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার পথে এগোচ্ছে। প্রিয় দর্শক, ভারতের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? ভারত কি সত্যি তুরস্ক, পাকিস্তানের মতো বড় ভূ রাজনৈতিক খেলোয়াড় হয়ে উঠতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।